এখন আমরা জানবো এক্সপ্লেনেশন অ্যাবাউট ডমিনেন্স। আমরা দেখেছিলাম মটর গাছের বিভিন্ন ক্যারেক্টার ছিল, রাউন্ড সিড, রিঙ্কেল সিড, স্টেম এজ টল, স্টেম এজ ডোয়ার্ফ, ইটিসি। তো এখানে আমি দুটো এক্সপ্লেন করব যে হাউ স্টেম হাইট বিকাম টল অ্যান্ড ডোয়ার্ফ এবং হাউ সিড বিকাম রাউন্ড অ্যান্ড রিঙ্কেল। সেকেন্ড ক্লাসে দেখেছিলাম যে স্টেম হাইটের জিন প্রেজেন্ট ইন ক্রোমোজোম নাম্বার 4 এবং সিড শেপের জিন প্রেজেন্ট ইন ক্রোমোজোম নাম্বার 7। এক্সপ্লেনেশন অ্যাবাউট ডমিনেন্স। দেখা যাক সিড কিভাবে রাউন্ড হয়, রিঙ্কেল হয় এবং স্টেম হাইট কিভাবে টল হয় এবং ডোয়ার্ফ হয়। ফার্স্টে আসছে আমরা স্টেম হাইট। স্টেম হাইট is gene present in chromosome number 4। ধরে নিচ্ছি এটা পি প্ল্যান্টের ক্রোমোজোম নাম্বার 4। এখানে একটা জিন আছে, জিন আসলে আমরা আগে জেনেছিলাম সেগমেন্ট অফ ডিএনএ, and DNA is the polymer of nucleotide। তো এখানে যে জিন বা এই যে ডিএনএটা আছে, ডিএনএ কি হবে, ট্রান্সক্রিপশন হবে। আমরা জানি ট্রান্সক্রিপশন হলে ডিএনএ থেকে কি তৈরি হয়, স্যার এমআরএনএ। এই এমআরএনএটা এবার কিসে যাবে, ট্রান্সলেশনে যাবে। ট্রান্সলেশনে গেলে কি তৈরি হবে, protein। This protein is enzymatic in nature। This protein or this enzyme is responsible for synthesis of PGR, plant growth regulator, synthesis of and PGR। সাপোজ ধরে নিচ্ছি একটা ঐশ্বর্য সিনথেসিস অফ জিব্রেলিক অ্যাসিড। JA means gibberellic acid। This gibberellic acid helps in internodal elongation। ইন্টারনোডাল ইলংগেশন যদি হয় তাহলে স্টেম হাইটটা প্ল্যান্টের স্টেম হাইটটা কি হবে, টল হবে। টল স্টেম হাইট হবে কি, টল। যদি কোনো কারণে এই জিনটার মিউটেশন হয়ে যায় তাহলে কি হবে, মিউটেন্ট ডিএনএ और মিউটেন্ট জিন। মিউটেন্ট জিনের কি হবে, ট্রান্সক্রিপশন, সেম অ্যাজ ট্রান্সক্রিপশন হবে। টিসি মিন ট্রান্সক্রিপশন হলে কি হবে, মিউটেন্ট এমআরএনএ। মিউটেন্ট এমআরএনএ ট্রান্সলেশনে যাবে, ট্রান্সলেশন হলে তৈরি হবে এনজাইম और প্রোটিন। কিন্তু এই প্রোটিনের বা এনজাইমটার, প্রোটিন और এনজাইমের efficiency become
ডিক্রিজ, এই এনজাইমের কার্য করার ক্ষমতাটা কমে যাবে। যদি কমে যায় তাহলে কি হবে না সিনথেসিস অফ জিব্রেলিক অ্যাসিড ডিক্রিজ, তার ফলে কি হবে ইন্টারনোডাল ইলংগেশন অলসো ডিক্রিজ। তাহলে স্টেম হাইট হয়ে যাবে কি কম্পেয়ার করলে ডোয়ার্ফ। আরেকবার স্টেম হাইটের জিন প্রেজেন্ট ইন ক্রোমোজোম নাম্বার 4, জিন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ। ডিএনএ ইজ পলিমার অফ ফিক্স নিউক্লিওটাইড। এই ডিএনএ যখন ট্রান্সক্রিপশন হয় নর্মাল প্রসেসে এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়। প্রোটিন ইজ এনজাইমেটিক এজেন্ট। দিস এনজাইম আর প্রোটিন রেসপন্সিবল ফর সিনথেসিস অফ এ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর। আমরা 11 চ্যাপ্টারে পড়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। তো পিজিআর হেল্পস ইন ইন্টারনোডাল ইলংগেশন হবে, প্ল্যান্টের দৈর্ঘ্য বাড়বে। তাহলে যে ফিনোটাইপটা প্রকাশ পাবে সেটা কি টল। যদি ওই জিনটার কোনো মিউটেশন হয়ে যায় মিউট্যান্ট ডিএনএ তাহলে কি হবে ট্রান্সক্রিপশন হয়ে মিউট্যান্ট এমআরএনএ প্রোটিন এবং এনজাইম যেটা তৈরি করবে তার এফিসিয়েন্সি কমে যাবে। যদি এফিসিয়েন্সি কমে যায় তাহলে খুব কম পরিমাণে জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস হবে, তাহলে ইন্টারনোডাল ইলংগেশন কম হবে, তার ফলে প্ল্যান্টটা ডোয়ার্ফ হয়ে যাবে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডোয়ার্ফকে অলওয়েজ স্মল টি আর টলকে ক্যাপিটাল টি। এবার আমরা দেখছি তাহলে ফিনোটাইপিক চেঞ্জ হচ্ছে, জিনের কোনো মিউটেশন হলে ফিনোটাইপিক কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে যদি আমরা এক্সপ্লেন করি দেখা যাক। তাহলে unmodified or normal or wild allele or gene responsible for formation of normal enzyme or protein, তাহলে কি হবে নরমাল এনজাইম যদি তৈরি হয় অরিজিনাল phenotype is appear। আমরা একটু আগে দেখেছিলাম যে স্টেম হাইটের যে জিনটা সে যদি ঠিকঠাক থাকে তাহলে নর্মাল এনজাইম সিনথেসিস হয়েছিল, এবং নর্মাল এনজাইম যদি সিনথেসিস হয় তাহলে নর্মাল পরিমাণে জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস হবে, তার ফলে অরিজিনাল ফিনোটাইপ দ্যাট ইজ টল ফিনোটাইপ ইজ অ্যাপিয়ার। যদি এবার এই নর্মাল মডিফাইড এবং ওয়াইড অ্যালিলের কি হয়ে যায়, ছবিতে দেখেছিলাম মিউটেশন যদি হয়ে যায়, এগুলো ভাষাগুলো লিখবে, মডিফাইড নর্মাল নয় মিউটেশন হলে তাহলে কি হবে mutant allele responsible for formation of এক নম্বরে eternally responsible for formation of হতে পারে
চারটি কন্ডিশন হতে পারে রেসপন্সিবল ফর নর্মাল এনজাইম অর্থাৎ সেম সেন্স একই রকম সেন্স দেবে নর্মাল এনজাইম যদি হয় অরিজিনাল phenotypic appearance. Mutation is random and directionless. তো মিউটেশন অনেক সময় কি হয় উপকারী হয় অপকারীও হয় এক্ষেত্রে মিউটেন্ট অ্যালি রেসপন্সিবল ফর ফরমেশন অফ নর্মাল এনজাইম হয়ে গেছে যদি নর্মাল এনজাইম হয় তাহলে কি হবে আগে দেখেছি অরিজিনাল ফিনোটাইপ অ্যাপিয়ারেন্স অরিজিনাল ফিনোটাইপ ইজ অ্যাপিয়ার দ্যাট ইজ সেম সেন্স আরেকটা হতে পারে লেস এফিসিয়েন্ট এনজাইম তাহলে এটা কি হয়ে গেছে না মিস সেন্স হয়ে গেছে অর্থাৎ নর্মাল ফিনোটাইপিক লেস এতেও কি হবে অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স হবে 3 নম্বরে হবে যেটা যে নন ফাংশনাল এনজাইম তখন যেটা হবে কি নন ফাংশনাল এনজাইম no non-functional enzyme responsible for no original phenotypic appearance আর একটা হতে পারে no enzyme যদি নো এনজাইম হয় তাহলে নো অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স তাহলে যদি মডিফাইড হয়ে যায় নর্মাল এনজাইম বা ওয়াইল্ড নর্মাল বা ওয়াইল্ড অ্যালিলের তাহলে কি হবে মিউটেন্ট অ্যালিল রেসপন্সিবল ফর ফরমেশন অফ নর্মাল এনজাইম হতে পারে এটা মিস সেম সেন্স অর্থাৎ অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স অর্থাৎ এক্ষেত্রে মিউটেশন ইজ বেনিফিশিয়াল লেস এফিসিয়েন্ট এনজাইম এখানেও উৎসেচক তৈরি হচ্ছে কিন্তু দক্ষতা তার এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতাটা কম এই জন্য বলেছি মিস সেন্স সেক্ষেত্রেও অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স হবে কিন্তু সেটা হয়ে যাবে কি রিসেসিভ কন্ডিশনে চলে যেতে পারে এটা ডমিনেন্ট কন্ডিশনে আছে এটা রিসেসিভ কন্ডিশনে আছে নন ফাংশনাল যদি এনজাইম হয়ে যায় তাহলে নো অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স নন ফাংশনাল এনজাইম হয়ে যাওয়া মানে এটা হচ্ছে কি নন সেন্স নো এনজাইম ইট ইজ অলসো নন সেন্স কোনো সেন্স নেই আমরা বলবো সেন্স কোডন নন সেন্স কোডন আছে এক্ষেত্রে বলা হয়েছে নন ফাংশনাল এনজাইম হলে নো অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স নো এনজাইম হলেও নো ফিনোটাইপিক অরিজিনাল ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্স ফিনোটাইপের পুরো চেঞ্জ হয়ে যাওয়াটা তাহলে এখানে আমরা জানলাম এক্সপ্লেনেশন অ্যাবাউট ডমিনেন্ট সম্বন্ধে আর একটা আসছে আমরা এইটা এই ডমিনেন্সের ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য আরেকটা লিখি আমরা সিড শেপ seed shape gene present in chromosome number 7 seed shape gene present in chromosome number
7। তো যে জিনটা সেই জিনটার নাম হচ্ছে যে কি স্টার্চ ব্রাঞ্চিং জিন। ওয়ান এনজাইম বেডেল-টটামের থিওরি অনুযায়ী তাহলে এই জিনটা যখন ডমিনেন্ট অ্যালিল হিসাবে থাকবে তখন কি হবে না ডমিনেন্ট অ্যালিল তাহলে নর্মাল স্টার্চ ব্রাঞ্চিং জিন, এসবিজি মানে স্টার্চ ব্রাঞ্চিং জিন। তাহলে নর্মাল স্টার্চ ব্রাঞ্চিং জিন যখন ট্রান্সলেশনে যাবে তাহলে প্রডিউস করবে নর্মাল স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম, এসবিই মানে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম। অর্থাৎ এটা কি পরিমাণে আছে, ম্যাক্সিমাম পরিমাণে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম আছে। স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম is responsible for SBE is responsible for polymerization of sugar to starch। অর্থাৎ এটা সুগার মলিকুলগুলোকে জুড়ে জুড়ে স্টার্চ বানায়। তাহলে এই জিন যখন ডমিনেন্ট কন্ডিশনে থাকবে তাহলে অবশ্যই স্টার্চের পরিমাণ বেশি থাকবে কোথায়, ইন সিড সেল। যেহেতু স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে আছে তাহলে সিডের মধ্যে স্টার্চের পরিমাণও বেশি থাকবে, এবং যেহেতু স্টার্চের পরিমাণ বেশি তাহলে সুগারের পরিমাণ কম। যদি এটা হয়, স্টার্চের পরিমাণ যদি বেশি থাকে এবং সুগারের পরিমাণ কম থাকে, তাহলে অসমোটিক প্রেসার অ্যান্ড ওয়াটার potential of seed cell remain constant। অসমোটিক প্রেসার এবং ওয়াটার পোটেনশিয়াল, যাকে আমরা সাই ডব্লিউ হিসাবে লিখি, সাই ডব্লিউ অফ সিড সেলের ধ্রুবক থাকবে। যদি ধ্রুবক থাকবে, যখন যদি ধ্রুবক থাকে when seed become mature, যখন সিড ম্যাচিওর হয় তখন নো ডিহাইড্রেশন অফ সিড সেল, তার ফলে কি হবে, রেজাল্টিং সিড বিকাম রাউন্ড, সিড বিকাম রাউন্ড। এবার আমরা যদি ধরি এই জিনটা ডমিনেন্ট নয়, রিসেসিভ,
কন্ডিশনে থাকে রিসেসিভ অ্যালিল, তাহলে নর্মাল স্টার্চ ব্রাঞ্চিং জিনটা রিসেসিভ কন্ডিশনে আছে, তাহলে লেস এফিসিয়েন্সি অফ স্টার্চ ব্রাঞ্চিং জিন, যদি স্টার্চ ব্রাঞ্চিং জিনের দক্ষতা কম হয় তাহলে কম পরিমাণে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম তৈরি হবে, লেস অ্যামাউন্টে বা কনসেন্ট্রেশন অফ স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম ইজ লেস। যদি ওটা লেস থাকে তাহলে এখানে দেখো নিশ্চয়ই এনজাইমের কাজ ছিল সুগারগুলোকে পলিমারাইজ করে স্টার্চে পরিণত করে, তাহলে সুগারের পরিমাণ বেশি থাকবে এবং স্টার্চের পরিমাণ কম ইন সিড সেল। আমরা জানি sugar is osmotically active এবং যদি সুগার বেশি আছে স্টার্চ কম আছে, সুগার অসমোটিক্যালি অ্যাক্টিভ, তার ফলে ওয়াটার, এখানে লিখে দিচ্ছি ওয়াটার পোটেনশিয়ালের সাইন, water potential of seed cell is less. Water move from higher water potential to lower water potential. Water move করে higher water potential থেকে lower water potential, অর্থাৎ seed cell-এর মধ্যে ওয়াটারের পরিমাণ কম, তাহলে কি হবে absorption of water from outside, তার ফলে কি হবে seed cell become turgid। seed cell যদি টার্জিড হয়ে যায়, এরপর আমরা লিখব seed cell become turgid during maturation। সে যখন ম্যাচিওর হতে চাইবে, during maturation অর্থাৎ মানে সিডের মধ্যে প্রচুর মধ্যে সুগার ছিল, তাহলে সুগারি অ্যাক্টিভ, ওয়াটার পোটেনশিয়াল কম, তাহলে সিডের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকছে, সিড টার্জিডের কথা বাংলা হচ্ছে রসস্ফীতি, সিড বিকাম টার্জিড ডিউরিং ম্যাচুরেশন। তাহলে কি হবে এখানে নো ডিহাইড্রেশন, এখানে হবে কি ডিহাইড্রেশন, দ্যাটস মিন্স ওয়াটার লস, সিডের মধ্যে জল ঢুকেছিল, ডিহাইড্রেশন অফ সিড সেল। আমরা জানি যদি ডিহাইড্রেশন অফ সিড সেল হয় তাহলে রেজাল্ট যেটা দাঁড়াবে, রেজাল্ট ইজ wrinkle, seed become wrinkle, কুঞ্চিত হয়ে যাবে, আর ক্ষেত্রে seed is round, ক্ষেত্রে wrinkle। তাহলে এখানেও ডমিনেন্সের ব্যাপারটা আমরা জানলাম কিভাবে seed become round and seed become wrinkle। তাহলে এই এনজাইমটা স্টার্চ ব্রাঞ্চিং এনজাইমটা যদি ডমিন্যান্ট কন্ডিশনে থাকে তাহলে সিড হয়ে যায় রাউন্ড, যদি রিসেসিভ ফর্মে থাকে তাহলে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইমটা কম পরিমাণে তৈরি হবে, সিড বিকাম wrinkled।
এরপরে আর একটা উদাহরণ আমরা এখানে জানবো যে dominant is not an autonomous feature of gene. লাইনটা very important. লাইনটা আমরা একটু এক্সপ্লেনেশন করব। dominant is not only depend on product of gene as well as it also depend on phenotype which we are examined. এই লাইনটা আমরা একটু এক্সপ্লেন করে দেখছি। এখানে লেখা আছে ইনসেপ্টিভ বই দেখো, ডমিনেন্ট ইজ নট এ অটোনোমাস features of a gene or product of gene, but it also depend on phenotype which we are examined. এখানে একটা ঘটনা আছে, এই লাইনটা লেখা আমরা আসছে এই ব্যাপারে। প্লিওট্রফি অর্থাৎ এখানে প্লিওট্রফি মিনস টু মেক মেনি টার্নস, অর্থাৎ ability of a gene to shows many effects, say phenotypic effects দেখাতে পারে। ability of a gene একটা জিনের ক্ষমতা to shows দেখায় many effects, that to make many turns. প্লিওট্রফি, যে জিন প্লিওট্রফির জন্য যায় তাকে বলে প্লিওট্রফিক জিন। আমরা এই ব্যাপারটাকে এক্সপ্লেন করছি, ডমিনেন্সের ব্যাপারটাকে দেখা যাক। প্লিওট্রফির example is pea seed shape. আমরা আগে জেনেছি সিড শেপের জিনটা ক্রোমোজোম নাম্বার 7-এ আছে। তো সিড শেপ ইজ controlled by a gene. জিনটা হলো এনসেপ্টিভ মধ্যে আছে ক্যাপিটাল বি। তো ওই জিনটা সিড শেপের জিনটা যদি হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায় থাকে, দ্যাটস মিন্স ক্যাপিটাল বি যদি থাকে, তাহলে কি হয়, যদি ডমিনেন্ট কন্ডিশনে থাকে অর্থাৎ হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন ক্যাপিটাল বি, then starch grain size is large. তখন starch grain size is large হয়, that starch grain size is
large. Starch grain size is large means অর্থাৎ এই জিনটা আসলে এটা সেই স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম, ওই জিনটাকে ধরা হয়েছে বি হিসাবে। স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম, ওয়ান জিন ওয়ান এনজাইম, এই স্টার্চ ব্রাঞ্চিং এনজাইমকে ধরা হয়েছে বি হিসাবে। আবার এই জিনটা যদি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে থাকে, হোমোজাইগাস রিসেসিভ যখন আমরা লিখি তখন কি রকম লিখি, স্মল বি, দেন কি হবে না স্টার্চ গ্রেন সাইজ ইজ স্মল, starch grain size is small. এদের মধ্যে যদি এবার পিওর ডমিন্যান্ট পিওর রিসেসিভ এর কি হয়, ক্রস হয়, তাহলে আমরা এখানে দেখি ক্যাপিটাল বি স্মল বি। যদি আমরা চেকার বোর্ড করে দেখি তাহলে আমরা কি পাই এখানে, যে ক্যাপিটাল বি এরকম করে যাবে একটা গ্যামেট, আর এক পাশে আছে স্মল বি, তাহলে এখানে পাবো ক্যাপিটাল বি স্মল বি, সব হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এরকম এটা পাবো অল ফোর আর ক্যাপিটাল বি স্মল বি। যখন হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তখন দেখা যায় যে স্টার্চ গ্রেন সাইজ ইজ ইন্টারমিডিয়েট, অর্থাৎ নট লার্জ নট স্মল, ইট ইজ ইন্টারমিডিয়েট, অর্থাৎ এই দুজনের মধ্যবর্তী অবস্থা, একেবারে পুরোপুরি লার্জও নয় আবার পুরোপুরি ছোটও নয়। আমি যাই হোক মোটামুটি বোঝানোর চেষ্টা করি, এটার থেকে এটা ছোট, আবার এটার থেকে এটা একটু বড়। কিন্তু যখন এর ফিনোটাইপ দেখি, ফিনোটাইপ ইজ রাউন্ড। এখানে দেখো ক্যাপিটাল বি এবং স্মল বি হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। হেটেরোজাইগাস কন্ডিশনে যখন থেকেছে তখন স্টার্চ গ্রেন সাইজ হয়েছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি এটা ইন্টারমিডিয়েট পরিমাণে স্টার্চ ব্রাঞ্চিং এনজাইম তৈরি করেছে, তার জন্য স্টার্চ গ্রেন সাইজ হয়েছে কি ইন্টারমিডিয়েট, নট fully large not fully small, this intermediate size. তাহলে এখানে আমরা যদি বলি এটাকে যে এই স্টার্চ গ্রেন সাইজকে স্টার্চ গ্রেন সাইজকে যদি ফিনোটাইপ হিসাবে
ধরি স্টার্চ গ্রেন সাইজকে যদি আমরা ফিনোটাইপ হিসাবে ধরি, ফিনোটাইপগুলো কি লার্জ আছে, স্মল আছে, ইন্টারমিডিয়েট আছে, তাহলে হোমোজাইগাস কন্ডিশনে লার্জ, হেটেরোজাইগাস কন্ডিশনে কে আছে এটা স্মল, কিন্তু ইন্টারমিডিয়েট কন্ডিশনে নট কমপ্লিটলি লার্জ, not completely recessive, that is intermediate, তাহলে it shows incomplete dominance. incomplete dominance মানে এখানে আমি নোটে লিখে দিয়েছি, দেখবে এখানে ডমিনেন্ট নট কমপ্লিটলি ডমিনেন্ট ওভার দি রিসেসিভ, অর্থাৎ ওখানে ক্যারেক্টারে কি হয় মিশ্রণ হয়। আমরা যদি মিরাবেলি জালাপার ক্ষেত্রে দেখি লাল আর সাদা হয়ে গেছে গোলাপি, অর্থাৎ ওখানে ক্যারেক্টারের মিশ্রণ হয়ে গেছে, ওই জন্য ওগুলো ব্লেন্ডিং ইনহেরিটেন্স বা মিক্সড ইনহেরিটেন্স বা একে বলা হয় সেমি ডমিনেন্স। তাহলে এখানে আরেকবার যদি স্টার্চ গ্রেন সাইজকে ফিনোটাইপ হিসাবে ধরি, তাহলে হোমোজাইগাস ডমিন্যান্ট কন্ডিশনে স্টার্চ গ্রেন সাইজ ইজ লার্জ, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে স্টার্চ গ্রেন সাইজ ইজ স্মল, বাট হেটেরোজাইগাস কন্ডিশনে starch grain size is intermediate, not completely or fully large, not fully or completely small, it is intermediate size. তাহলে it shows starch grain size কে ধরে যদি আমরা বিবেচনা করি, তাহলে it shows incomplete dominance. incomplete dominance আরেকবার বলছি, dominant is not completely dominant over the recessive, here mixing of ক্যারেক্টারের মিশ্রণ হয় এবং এর জন্য একে মিক্সড ইনহেরিটেন্স বা সেমি ডমিনেন্সও বলা হয়। আবার যদি এর ফিনোটাইপ যদি ফিনোটাইপ সিড শেপ কি হচ্ছে, এটা রাউন্ড, এর সিড শেপ কি হবে রাউন্ড, এর সিড শেপটা হবে কি রিঙ্কেল, আর F1 জেনারেশনের সিড শেপ হবে রাউন্ড, কারণ ক্যাপিটাল বি ডমিনেন্ট ওভার দি স্মল বি, সিড শেপ হবে রাউন্ড। যদি ফিনোটাইপ সিড শেপকে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্যারেন্টাল জেনারেশনে হোমোজাইগাস কন্ডিশনে ছিল ডমিনেন্ট রাউন্ড, রিসেসিভ কন্ডিশনে রিঙ্কেল, আবার F1 জেনারেশনে আবার রাউন্ড। তাহলে এটি নর্মাল dominant and recessive relationship দেখায়। আরেকবার যদি আমরা ফিনোটাইপ সিড শেপকে দেখি, সিড শেপ দেখো হোমোজাইগাস কন্ডিশনের সিড শেপ ছিল রাউন্ড, আমরা আগেই দেখেছি। যদি স্টার্চ ব্রাঞ্চিং এনজাইমের মধ্যে এনজাইম যদি ডমিনেন্ট কন্ডিশনে থাকে সিড শেপ হয়ে যায় রাউন্ড, এবং রিসেসিভ কন্ডিশনে হয়ে গেলে সিড শেপ হয়ে যায় রিঙ্কেল। তাহলে হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনের সিড শেপ ইজ রাউন্ড, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনের সিড শেপ ইজ রিঙ্কেল, বাট হেটেরোজাইগাস কন্ডিশনেও সিড শেপ ইজ রাউন্ড। তাহলে সিড শেপকে যদি ধরি, তাহলে রাউন্ড রিঙ্কেল, আবার F1 জেনারেশনে ফিরে আসছে কে রাউন্ড।
তাহলে এটা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসকে মানছে, সেজন্য এটাকে বলা হয় নর্মাল ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ রিলেশনশিপ। এই জন্য একটা লাইন ভালো করে মনে রাখতে হবে, যে লাইনটা লিখে দিয়েছিলাম এই জায়গাটায়, যে ডমিন্যান্ট character depend on product of gene as well as phenotype which are examined, যেটা আমরা এক্সাম দেখছি। ফিনোটাইপ যেমন রাউন্ড হয়েছে, ফিনোটাইপ যেমন ইন্টারমিডিয়েট সাইজ হয়েছে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ অল অ্যাবাউট এক্সপ্লেনেশন অফ ডমিনেন্স। আরেকবার রিক্যাপ করছি এখানে, যে যদি আমরা দেখি স্টেম হাইটের ক্ষেত্রে টল হচ্ছিল, ডোয়ার্ফ হচ্ছিল, তো কোনো কারণে অ্যালিল মিউটেশন হয়ে গেলে কীভাবে জিন সজ্জা পরিবর্তন হয় দিয়ে একটা ছবি এঁকে দেখিয়েছিলাম। সিডস শেপের ক্ষেত্রে দেখেছিলাম রাউন্ড এবং রিঙ্কেল কিভাবে হয়। আর ওই ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে, মডিফাইড, আনমডিফাইড, নর্মাল এবং ওয়াইল্ড অ্যালিল যখন নর্মাল এনজাইম তৈরি করে তখন কি হয়, যখন মিউটেশন হয়ে যায়। মিউটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আমাদের এখানে। মিউটেশন ইজ, লাইনটা লিখে রাখো, মিউটেশন ইজ র্যান্ডম এবং ডাইরেকশনলেস। এটা ইভলিউশন চ্যাপ্টার, ওখানে মেকানিজম ইভলিউশন একটা লাইন লেখা আছে, দেখবে। পিসিডের ক্ষেত্রে তারপর একটু আলোচনা করেছিলাম যে প্লিওট্রফি মিনস অ্যাবিলিটি অফ এ জিন টু শোস মাল্টিপল এফেক্টস। প্লিওট্রফি আমরা আবার পরে আলোচনা করব যখন সিকেল সেল অ্যানিমিয়া, তারপর ফিনাইলকিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস এগুলো আসবে, তখন আলোচনা করব। আর এখানে একটা দিয়েছি সিড শেপের ক্ষেত্রে ইজ কন্ট্রোল বাই জিন, জিনটার নাম এনসেপ্টি বই দেওয়া আছে বি বলে, আসলে ওটা স্টার্চ ব্রাঞ্চিং জিন। সেটা যখন হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে থাকে তখন সিড শেপ হয়ে যায় রাউন্ড, যখন রিসেসিভ কন্ডিশনে থাকে তখন রিঙ্কেল। আর এদের মধ্যে যখন ক্রস ঘটানো হয়েছিল তখন সিড শেপ হয়ে গেছে কি ইন্টারমিডিয়েট, নট ফুল, নট লার্জ, নট স্মল, ইট ইজ ইন্টারমিডিয়েট স্টার্চ গ্রেন সাইজ। তাহলে এটা ইট শোস ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা ইনকমপ্লিট ডমিনেন্স যদি ফিরে যাই, সেখানে বলেই দেওয়া হয়েছিল ডমিনেন্ট নট কমপ্লিটলি ডমিনেন্ট, রিসেসিভ নট কমপ্লিটলি রিসেসিভ। এখানে ক্যারেক্টারের মিশ্রণ হয়, এই জন্য সেমি ডমিনেন্স বা মিক্সড ইনহেরিটেন্সও বলা হয়, মিশ্র উত্তরাধিকার বলা হয় একে। আর যদি আমরা এখানে লাইনগুলো বলছি, যদি ফিনোটাইপ যদি ধরি আমরা স্টার্চ গ্রেন সাইজ যদি ধরি ইন্টারমিডিয়েট, তাহলে হোমোজাইগাস কন্ডিশনে ছিল লার্জ, রিসেসিভ কন্ডিশনে ছিল স্মল, কিন্তু যখন এ হেটেরোজাইগাস কন্ডিশনে আসছে কি ইন্টারমিডিয়েট, তাহলে ইট শোজ ইনকমপ্লিট ডমিনেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনকমপ্লিট ডমিনেন্স দেখাচ্ছে। ইনকমপ্লিট ডমিনেন্স ইজ ওয়ান টাইপ অফ কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স ভালো করে লিখে রাখো, এটা ইনকমপ্লিট ডমিনেন্স একটা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ। কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, এই দুটো আলাদা আলাদা আছে। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ হলো একটা বললাম ইনকমপ্লিট ডমিনেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স, আর থ্যালাসেমিয়া। আর কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ হচ্ছে যে কি সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। আর তাহলে এখানে আরেকবার দেখো, যদি স্টার্চ গ্রেন সাইজকে ফিনোটাইপ হিসাবে ধরি, তাহলে হোমোজাইগাস কন্ডিশনে লার্জ, রিসেসিভ কন্ডিশনে রিঙ্কেল, ইন্টারমিডিয়েট কন্ডিশনে ইজ হেটেরোজাইগাস কন্ডিশনে ইজ রিঙ্কেল। তাহলে ইট শোজ ইনকমপ্লিট ডমিনেন্স। যদি আমরা সিড শেপকে ধরি, হোমোজাইগাস কন্ডিশনে ছিল রাউন্ড, রিসেসিভ কন্ডিশনে ছিল রিঙ্কেল, আবার হেটেরোজাইগাস কন্ডিশনে চলে এলো কি রাউন্ড, তাহলে ইট শোজ নর্মাল মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ডমিন্যান্ট রিসেসিভ রিলেশনশিপ, অর্থাৎ ক্যাপিটাল বি ডমিন্যান্ট ওভার দি স্মল বি।
তাহলে এখানে একটা বলে আছে অ্যান্সারটি লাইন আগে বলেছি, ডমিনেন্স ইজ নট এ অটোনোমাস ক্যারেক্টার অফ এ জিন অর প্রোডাক্ট অফ জিন বাট ইট অলসো ডিপেন্ড অন ফেনোটাইপ হুইচ উই আর এক্সামিন। তাহলে আমরা ফেনোটাইপ দুটো এক্সামিন করছি কি, যেমন ইন্টারমিডিয়েট সাইজ এবং শেপ, সিড শেপ। তো দিস ইজ অল অ্যাবাউট এক্সপ্লেনেশন অ্যাবাউট ডমিনেন্স। তোমরা অ্যান্সারটি ভালো করে পড়ো, অসুবিধা থাকলে ফোন করবে।